পত্রপুট কাব্যের একটি শিরোনামহীন কবিতা, যে কবিতাটি ছিল 16 সংখ্যক কবিতা, 16 নম্বর কবিতা পত্রপুট কাব্যগ্রন্থে। এই কবিতাটি সঞ্চয়িতা নামে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গ্রন্থ আছে তার মধ্যে আফ্রিকা নামে স্থান পায়, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই আফ্রিকা কবিতাটি দশম শ্রেণীতে আমাদের পাঠ্য কবিতা, এবং আজকে আমি সেই কবিতাটির প্রথম পর্বের আলোচনা নিয়ে আমার যে সমস্ত দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা আছো তাদের সামনে উপস্থিত হয়েছি। এই কবিতাটির মধ্যে পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত এই আফ্রিকা কবিতার মধ্যে তথাকথিত অর্থে আপাতসভ্য সাম্রাজ্যবাদী যে ইউরোপীয় শক্তিবর্গ, যাদের হাতে আফ্রিকার অত্যাচার এবং অবমাননার যে কাহিনী ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, কবি তারই কাহিনী এই আফ্রিকা কবিতার মধ্যে বর্ণনা করেছেন। এবং এই বর্ণনা প্রসঙ্গে তিনি প্রথম পর্যায়ে আফ্রিকার সৃষ্টির ইতিহাস, আফ্রিকার অরণ্যকেন্দ্রিক যে জীবনযাপনের নিখুঁত চিত্র তার একটা ছবি এঁকেছেন, এবং এর সঙ্গে ভৌগোলিক গঠন এবং তার সঙ্গে আফ্রিকার উপরে যে অবর্ণনীয় নির্মম যে অত্যাচার একসময় তথাকথিত সভ্য জাতির প্রতিনিধি ইউরোপীয়রা নামিয়ে এনেছিল, তারই এক যন্ত্রণাদায়ক ছবি কবি আফ্রিকা কবিতাটির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই সমগ্র বিষয়টি আমি আলোচনা করব এই আফ্রিকা কবিতাটির মধ্য দিয়ে। কবিতাটি বড় কবিতা, তাই বিভিন্ন পর্বে ভাগ করে আমরা কবিতাটির আলোচনা করার চেষ্টা করব। কবিতাটি শুরু করার আগে আমার প্রত্যেক শিক্ষার্থী বন্ধুর কাছে অনুরোধ, যারা চ্যানেলটিতে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং তোমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানিও, যাতে তোমার মতো অন্য যে সমস্ত শিক্ষার্থী বন্ধু যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তারা এই ভিডিওটির মাধ্যমে খুব সামান্যতম হলেও উপকার পাও। তো চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। কবিতাটি শুরু করছেন কবি প্রথমে কিভাবে? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। উদ্ভ্রান্ত শব্দের মানে হলো যে একদম পুরো কি করবেন বা তার কি হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে যখন তিনি মানে কেউ যখন একদম পুরো হতবিহ্বল হয়ে যায়, হতজ্ঞান হয়ে যায়, কি করতে হবে কেন করতে হবে এই সব সম্বন্ধে যখন তার কোনো ধারণা থাকে না, বা যখন সে বুঝে উঠতে পারে না, তো ভ্রম শব্দ থেকে উৎক্ষিপ্ত হয়েছে যা সেটাকে আমরা বলি উদ্ভ্রান্ত। আলোচ্য অংশে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সৃষ্টির একটি বৈজ্ঞানিক তত্ত্বকে কাব্যিক রূপে তুলে ধরার চেষ্টা করেছেন। মহাজাগতিক যে বিস্ফোরণ হয় এবং যে বিস্ফোরণের থেকে সৌরলোকের সৃষ্টি হয়, এই জায়গার থেকে আলোচনা শুরু করে কবি যে জায়গাটিতে আমাদের নিয়ে যেতে চেয়েছেন সেটি হলো যে সৃষ্টির আদিম মুহূর্তে পৃথিবী ছিল একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড। আদিম সেই ক্ষণে পৃথিবীর পিণ্ড থেকে বারবার অগ্নুৎপাত হয়েছে, তার ফলে বিভিন্ন পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টি হয়েছে, কোথাও ভূতল বসে গিয়ে সমুদ্র তৈরি হয়েছে। তো এইভাবে স্রষ্টা যখন নিজেই তার সৃষ্টির আকস্মিকতায় একটু স্তম্ভিত, একটু বিস্মিত, একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান, কি করতে হবে তিনি বুঝে উঠতে পারেন না, সেই সময় তিনি নিজের সৃষ্টিকে নিজেই বারবার বিধ্বস্ত করছিলেন। কারণ তার যে অধৈর্য এবং তার যে অতৃপ্তি, এই অতৃপ্তি এবং অধৈর্যের ফলে সমগ্র পৃথিবী যেন বারবার নিজের রূপটাকে বদলাচ্ছিল। সমুদ্রের উত্তাল রূপ ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল ভূভাগকে, এবং এই কারণের জন্যই কবি কিন্তু আলোচ্য তিনটি লাইনের যে সূচনা, উদ্ভ্রান্ত সে আদিম যুগের স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, অর্থাৎ কবি অনুভব করেছেন যে সৃষ্টিকর্তা, স্রষ্টা হচ্ছে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন, তিনি একটা জিনিসকে তৈরি করছেন, কিন্তু মনে হচ্ছে যেন সেই জিনিসটি তার মনোমতো হচ্ছে না, তার মনের মতো হচ্ছে না। আমরা যেমন একটা মাটির তাল থেকে মূর্তি তৈরি করি, যতক্ষণ না পর্যন্ত সেই মূর্তিটি আমি যে আকার দিতে চাইছি, যে আকৃতি দিতে চাইছি, সেই আকার এবং আকৃতি আমি না দিতে পারি, ততক্ষণ অবধি আমি কিন্তু বারবার সেই মাটির তাল, সেই মাটির ঢেলাটাকে কিন্তু আমি ভেঙে দিই এবং নতুন করে আবার গড়ার চেষ্টা করি। এইখানে স্রষ্টাকে দেখে কবিরও যেন সেই অনুভূতিটাই হয়েছে যে তিনি পৃথিবীকে যেভাবে সৃষ্টি করতে চাইছেন তিনি হয়তো সেইভাবে সৃষ্টি করতে পারছেন না। সেই কারণের জন্য তার এই অসন্তোষ, তার এই কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, তার এই বিস্ময় বিস্মিত রূপে বারবার তিনি তার সৃষ্টিকে ভাঙছেন, আবার নতুন করে গড়ছেন, ভাঙছেন, আবার নতুন করে গড়ছেন। বিধ্বস্ত মানে হচ্ছে ভেঙে দেওয়া। তারপরের লাইনে, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। অর্থাৎ এই অংশটির যে মাধ্যমে কবি যেটা বলতে চাইছেন সেটি হচ্ছে যে সৃষ্টিকর্তার যে ক্ষোভ, এই ক্ষোভের মাধ্যমে নতুন সৃষ্টি বারবার নিজের রূপ বদলাচ্ছিল,
সমুদ্রের উত্তাল রূপ ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল ভূভাগকে। এবং এই সময়ই প্রাচী ধরিত্রী অর্থাৎ এশিয়া মহাদেশের যে মূল ভূভাগ, সেই মূল ভূভাগ থেকে বিচ্ছিন্ন করে দেয় আফ্রিকার ভূমিখণ্ডকে। আর সেই বিচ্ছিন্ন আফ্রিকাকেই পরবর্তীকালে আমাদের বর্তমান যে আফ্রিকা মহাদেশ, সেই আফ্রিকা মহাদেশের যে রূপ, সেই রূপটাকে আমরা এখানে পেয়েছি। এখানে প্রাচী শব্দের মানে হচ্ছে পৃথিবীর পূর্ব ভাগ বা পূর্ব দিক যে অংশটি আছে সেটি। এইভাবে আফ্রিকা মহাদেশের যে সৃষ্টির ইতিহাস, সেই সৃষ্টির ইতিহাসকে কবি আমাদের সামনে তুলে ধরার যে চেষ্টা করেছেন, সেই বিষয়টাকে তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তো এইভাবে এখানে কে কাকে ছিনিয়ে নিয়ে গেল বা কিভাবে ছিনিয়ে নিয়ে গেল, বা এখানে তোমাকে শব্দের মাধ্যমে কি বলতে চাওয়া হয়েছে, এইখানে আলোচ্য অংশের মাধ্যমে কবি যে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে মহাদেশীয় যে চলনতত্ত্ব, এই ঘটনাকে আধুনিক ভূতত্ত্ববিদরা মহাদেশীয় চলনতত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, যেটাকে পাত সঞ্চালন তত্ত্ব বলা হয়, প্লেট টেকটনিক থিওরি যে বলা হয়, এই বিষয়টিকেও কবি একটু হলেও এখানে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন। যে সৃষ্টিলগ্নে সমুদ্র ছিল উত্তাল, গর্জন মুখর, ঝঞ্ঝা বিক্ষুব্ধ। প্রাচী ধরিত্রী অর্থাৎ এশিয়া মহাদেশের বুক থেকে, পূর্ব ভাগ থেকে সমুদ্র আফ্রিকার ভূখণ্ডকে বিচ্ছিন্ন করেছিল তার সৃষ্টির উল্লাসে। এবং এইভাবেই মহাদেশীয় চলনতত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, যার মাধ্যমে এই পাত সঞ্চালন ব্যাপারটা যেটা হয়, পৃথিবীর যে গঠন সম্পর্কিত যে তত্ত্ব, তার যে একটা প্রকাশ, তার যে একটা ব্যাখ্যা, তার যে একটা ভূগঠনিক যে গঠন তত্ত্ব, সেই বিষয়টাকে কবি কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করছেন। বাঁধলে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, এখানে বনস্পতির নিবিড় পাহারা ও কৃপণ আলোর অন্তপুর বলতে কবি কি বুঝিয়েছেন? আফ্রিকা মহাদেশের যে নবগঠিত আফ্রিকা মহাদেশের যে বর্ণনা, সেই বর্ণনা দিতে গিয়ে কিন্তু কবি আলোচ্য অংশের যে অবতারণা, সেই অবতারণাটা করেছেন। প্রথমে আসি বনস্পতির নিবিড় পাহারা। এটার মাধ্যমে কবি বলতে চাইছেন যে সৃষ্টির সময় থেকেই আফ্রিকায় ছিল ঘন পাতার বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ, যা দিয়ে আফ্রিকা মহাদেশ ঢাকা ছিল। আফ্রিকার বুকে জন্মানো এইসব বনস্পতি আফ্রিকার পাহারাদার বা রক্ষক ছিল। বাইরের জগৎ থেকে, বাইরের সভ্য মানুষের কুনজর থেকে এই ঘন অরণ্য কিন্তু আফ্রিকা মহাদেশকে বাঁচিয়ে রেখেছিল, পাহারা দিয়েছিল, রক্ষকের ভূমিকায় ছিল। এবং এই গভীর অরণ্যের যে নিবিড় পাহারা, এই পাহারায় আপন সৃষ্টিতে ডুবেছিল আফ্রিকা। সেই কারণের জন্যে কবি কিন্তু এখানে এই বিষয়টিকে বলছে বনস্পতির নিবিড় পাহারা, অর্থাৎ অরণ্য ছাইত আফ্রিকা। পৃথিবীর প্রাচ্য ভূখণ্ড অর্থাৎ এশিয়া মহাদেশ থেকে যেভাবে আফ্রিকার সৃষ্টি হয়েছে, এবং আফ্রিকার বুকে সৃষ্টি হয়েছিল যে নিরক্ষীয় চিরহরিত ঘন অরণ্য, যে অরণ্যে ছত্রছায়া ভেদ করে সূর্যের আলো যেখানে প্রবেশ করতে পারছিল না, প্রকৃতির এই ঘটনাকেই কবি এখানে অপূর্ব এক কাব্যিক মহিমায় আমাদের সামনে প্রকাশ করার চেষ্টা করেছেন। তো আফ্রিকা মহাদেশের যে নিরক্ষীয় চিরহরিত অরণ্য, তার যে প্রকাশ, আফ্রিকা মহাদেশকে তার যে ঘিরে রাখা, এই পুরো বিষয়টাকে কবি এখানে বনস্পতির নিবিড় পাহারা শব্দের মাধ্যমে বোঝানোর বা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবার আসি কৃপণ আলোর অন্তপুর। কৃপণ আলোর অন্তপুর মানেটা কি না, আফ্রিকার ঘন গভীর যে অরণ্য ছিল, নিরক্ষীয় চিরহরিত যে অরণ্য ছিল, সেই অরণ্যকে ভেদ করে সূর্যের আলো কিন্তু সেখানে প্রবেশ করতে পারত না। কবির ব্যঞ্জনায় সূর্যলোক যেন সেখানে কৃপণ হয়ে যায়, এবং সে যেন আফ্রিকার অন্তঃপুরের মাটিও স্পর্শ করতে পারে না। কৃপণ ব্যক্তির কাছ থেকে আমরা যেমন খুব সামান্যতম অর্থ বের করে আনতে পারি না, তো এইখানে যে ঘন অরণ্যের ফলে যে পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছিল, সেখানে সূর্যের আলো যেন প্রবেশ করতে কোনো রকম ভাবে বাধা পাচ্ছিল, বা সূর্যের আলো যেন সেখানে প্রবেশ করতে অক্ষম। সেই কারণের জন্যই এই বিষয়টাকে কবি এখানে এক অপূর্ব সুন্দর কবিতার আকারে তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এবারে আমরা আসছি যে এই সমগ্র অংশটির মাধ্যমে কবি আমাদের কি বোঝানোর চেষ্টা করলেন। কবি আমাদের এটাই বোঝানোর চেষ্টা করলেন যে আফ্রিকার অরণ্যের যে ঘন সবুজ পাতার গাছ, যা আফ্রিকাকে ছায়াময় করে রেখেছিল, মহাদেশের ঐতিহ্য এবং সম্পদ তথাকথিত সভ্য মানুষের কাছে চিরকালই স্বাভাবিকভাবে অধরা থেকে গিয়েছিল। কারণ বাইরের থেকে পাহারা দিলে আমরা যেমন ভেতরে কোনো জিনিস নিয়ে যেতে পারি না, তো এখানে যেহেতু আফ্রিকার চিরহরিত অরণ্য আফ্রিকা মহাদেশকে পাহারা দিচ্ছিল, স্বাভাবিকভাবে সভ্য মানুষ সেই সব দেশের সম্বন্ধে খুব বেশি অবহিত ছিল না। আফ্রিকার প্রকৃতি সেখানে যেন ঘোমটা ঢাকা নারীর মতোই রহস্যময়ী হয়ে থেকেছে। তাই কবির মতে বিশ্বস্রষ্টা বিধাতার এই লীলার জন্যই আফ্রিকার দেশীয় ঐতিহ্য, সম্পদ, সংস্কৃতি নিয়ে নিশ্চিন্ত এবং নিরাপদে ছিল বহুদিন।
অর্থাৎ তার যে প্রাকৃতিক সম্পদ প্রকৃতি তাকে দিয়েছে, এই প্রকৃতি দেওয়া প্রাকৃতিক সম্পদ নিয়ে সে যেন নিজের মনের মতো করে নিজেকে আস্তে আস্তে সে তৈরি করে নিয়েছিল। কবিতার প্রথম অংশের মাধ্যমে, প্রথম পর্বের আলোচনার মাধ্যমে কবি আমাদের কাছে এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেন। এই অংশের মধ্যে কিছুটা পরিমাণ তিনি আফ্রিকার যে উৎপত্তির ইতিহাস, মহাদেশীয় পাত সঞ্চালন তত্ত্ব, একই সঙ্গে নিরক্ষীয় চিরহরিত যে অরণ্য আফ্রিকা মহাদেশের মধ্যে প্রকৃতি শুরু থেকেই যে অকৃপণ হস্তে তাকে দান করেছিল, এবং এই ঘন অরণ্য আফ্রিকা মহাদেশকে কিভাবে বাইরের লোভী লোলুপ ইউরোপীয় সভ্যতার হাত থেকে বাঁচিয়ে রেখেছিল, তারই একটা ব্যাখ্যা, তারই একটা উদাহরণ কবি আলোচ্য অংশের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কবিতাটি বড় কবিতা এবং একটু হলেও জটিল কবিতা, তাই ছোট ছোট পর্বে ভাগ করে আমরা কবিতাটি আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনা এটুকুই। এই আলোচনা যদি তোমাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুরাও এই কবিতাটি থেকে একই রকমভাবে এই আলোচনা শুনে উপকার পেয়ে থাকে।